করিনি যে 196টি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র, তবে টিক দেওয়ার তালিকা অনেক রাষ্ট্রই এসেছে। আপনারা দেখেছেন সেই ঘটনার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারত সফর করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে খুব পরিষ্কারভাবে বলেছেন, এবং এর পরবর্তী যে দ্বিপাক্ষিক বৈঠকগুলি হয়েছে এবং আমরা এটাকে আন্তর্জাতিকীকরণ বা ইন্টারন্যাশনালাইজ বা সবার মাথায় আবার 48 বছর আগের ঘটনা দেওয়ার জন্য বা 47 বছর আগের ঘটনা দেওয়ার জন্য এটি বাসায় এটা দেওয়ার জন্য আমরা কিন্তু অনেক ধরনের সভা সেমিনার আয়োজন করেছি, পাবলিকেশনস ব্যবস্থা করেছি। ঢাকাতে আপনারা জানেন যে এই প্রথমবারের মতো জাতিসংঘের জেনোসাইড প্রিভেনশন বিষয়ক যিনি বিশেষ দূত মিস্টার অ্যাডাম আদ্রিং তিনি বাংলাদেশ সফর করছেন, এবং তিনি তার দায়িত্বের মধ্যে না পড়লেও কিন্তু এটার তিনি বিষয়টি জেনেছেন এবং এটি তার মুখে উচ্চারিত হয়েছে যে বাংলাদেশে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল, এবং তার উপস্থিতি, জাতিসংঘের একজন বিশেষ দূতের উপস্থিতি কিন্তু অনেক কিছু বলে দেয়। কিন্তু আপনারা জানেন যে 1971 সালের সেই সময়ে পৃথিবীর অনেক রাষ্ট্র বা অনেক ক্ষমতাধর রাষ্ট্র, আমরা যেভাবে বলি দে ওয়ার অন দ্য রং সাইড অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের বিপরীতে অবস্থান গ্রহণ করেছিলেন, এবং যেটি পজিটিভ একটি জিনিস, সেই রাষ্ট্রগুলিও যখন আমাদের সাথে বৈঠক করে তারা কিন্তু স্বীকার করে যে দে ওয়ার অন দ্য রং সাইড অফ দ্য হিস্ট্রি। তো এগুলি ঐতিহাসিক বিষয়, এগুলির জট খুলতে বা সেগুলিকে প্রকাশ আনতে আমাদের একটু সময় লাগবে, তাদেরও সময় লাগবে, কিন্তু উই আর হেডিং ইন রাইট ডিরেকশন। আমি তাও বলি যে যেমন এটার যদি জাতিসংঘের স্বীকৃতি হতো, এটা তো আমাদেরও বাঙালি হিসেবে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে ভালো লাগতো, কিন্তু এটি সবাইকে জানতে হবে, নিয়ম কানুনগুলি বুঝতে হবে, ঐতিহাসিক ঘটনার প্রবাহ জানতে হবে, এবং ইটস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে জাতিসংঘের 9 ডিসেম্বর 1948 সালের ওই ঘটনায় বা যখন অ্যাডপ্ট করা হয় জেনোসাইড কনভেনশন, সেই দিনটি হলো আন্তর্জাতিক গণহত্যা দিবস। তো সেটা তার পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আর এটা তো একটা নতুন যাত্রা, নতুন সূচনা। আমরা হয়তো একটা সময় আসবে যে জাতিসংঘেও আমরা একটা রেজলিউশন টেবিল করার চেষ্টা করতে পারি। এটা পাস হবে কি হবে না সেটা আপনারা খুব ভালো মতো অ্যাসেস করতে পারেন, এখানে P5 মেম্বার্স আছেন, জাতিসংঘের সাইমেট্রার রাষ্ট্রগুলি আছেন। তো সেই জায়গা থেকে আমরা হঠাৎ করে রেজলিউশন প্লেস করে যথেষ্ট সাপোর্ট না পাওয়াটার চেয়ে আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটাও পাস থাকবে, যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়া। তো সেই কাজগুলি করে আমরা যখন একটি পর্যায়ে পৌঁছাবো তখন ওই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয় আমরা অবশ্যই। বিটিভি বলেন, এবং সেই সময় ইলেকট্রনিক মাধ্যম বলতে শুধু বিটিভির বিষয়টি ছিল, এমনকি আমরা 7ই মার্চের ভাষণটি ইউনেস্কোর কাছে তাদের গ্রহণযোগ্য করে টেবিলে উপস্থাপন করার জন্য কিন্তু আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ সেই সময় টেকনোলজি এক ধরনের ছিল, এটা টেকনিক্যাল বিষয় বলতে সাউন্ড আর ভিডিওর কম্বিনেশন সেটা তো গেলই, সেটা তো অবশ্যই সেই সময় হয়েছিল বলে তারা বঙ্গবন্ধুর হাতে এসে বঙ্গবন্ধু জীবদ্দশায় তাকে উপহার দিয়েছিলেন, তো সেটা ছিল অনেকের কাছে কালেকশনে। কিন্তু বিএনপি জামাত জোট সরকারের সময় 75 থেকে শুরু করে মানে আপ আনটিল রিসেন্ট পাস্ট 96 সাল পর্যন্ত তো এগুলি উচ্চারণ করা নিষেধ ছিল। তো সেই জায়গা থেকে অবশ্যই একটা ঐতিহাসিক ক্ষতি তো বাংলাদেশের হয়েছেই, এবং শুধু তাই নয়, যারা জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিলেন সশরীরে তারা যখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিদেশে গেছেন, লাল সূর্যের পতাকা উড়িয়েছেন, ক্যাবিনেট পজিশন পেয়েছেন, তখন তো পরবর্তীতে যাদের সাথে তারা বৈঠকটি করেছেন তাদের মেমোরি থেকে ওই জিনিসগুলো মুছে ফেলতেও তো কিছুটা সময় লাগে। তো অবশ্যই একটা বড় ক্ষতি ঐতিহাসিক ভাবে বাংলাদেশে তো বিএনপি জামাতের জোট সরকারের সময় ধারাবাহিকভাবে হয়েছেই, এবং ধারাবাহিকভাবে সেই 21 বছর ধরে হয়েছে। তো এই পুরো জিনিসটাকে আনডু করে আবার নতুন করে এটাকে উপস্থাপন করাটা সহজ কাজ অবশ্যই নয়, তবে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আমি এটা মানে মোটা দাগে বলতে পারি, কারণ হলো 1975-এর 15 আগস্টের হত্যাযজ্ঞেরও তথ্য প্রমাণ সকল বিষয়গুলি কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে একটা আদালতের বিষয়গুলি যখন আসে। কিন্তু এখানে তো গণহত্যা দিবস হিসাবে এটার একটা স্বীকৃতি দিবস না হলেও গণহত্যা স্বীকৃতি দিবস তো আন্তর্জাতিকভাবে হয়েই আছে 9 ডিসেম্বর, কিন্তু গণহত্যার স্বীকৃতির জন্য যে পরিমাণ তথ্য প্রমাণ প্রয়োজন সেটা এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেকগুলি সংগৃহীত হয়ে গেছে, আমরা সেগুলি ব্যবহার করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না বড় ধরনের কোনো অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে। আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে আমাদের সেটা সবসময় প্রত্যাশা, এবং তাই নয়, আমাদের সেই সময় যে আর্থিক ক্ষতিগুলি হয়েছে সেই বিষয়ে আমরা বিভিন্ন সময় কথাবার্তাগুলি বলেছি, কিন্তু ওই দিক থেকে কোনো স্বাভাবিক আপনারা যে জায়গায় রয়েছে আমরা এখানে বৈঠক ডাকলে আমরা তাদের সবসময় প্রতিনিধিত্ব পাই না। তো আজকের দিনে সেটা বলে আমরা ডাইলুট করতে চাই না, একটু ক্যাজুয়ালি বললাম কথাটা, কিন্তু সেটি হচ্ছে যে আমাদের এই দাবি অবশ্যই অব্যাহত হবে থাকবে, পাকিস্তানের রাষ্ট্রের কাছে থাকবে, পাকিস্তানের জনগণের কাছে থাকবে, এবং আমরা যে ফ্রেন্ডস অফ বাংলাদেশের যে কার্যক্রম জননেত্রী শেখ হাসিনা সরকার আজকে থেকে
প্রায় 7-8 বছর আগে শুরু করেছিলেন, সেখান থেকে কিন্তু আমরা পাকিস্তান সিভিল সোসাইটির অনেক মানুষকে পেয়েছি, এমনকি যেসব রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল সেই সব দেশের অনেক নাগরিককে, অনেক সিনেটরকে, অনেক পলিটিশিয়ান, জার্নালিস্ট, অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে পেয়েছি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন। তো তাদেরকেও আমরা অতীতে তাদেরকে রিকগনিশনের এটাও একটা কারণ যে আমরা যেন সেই দেশে অন্য জনগণ যারা এটার বিরুদ্ধে ছিলেন তাদেরকে বোঝানো বা তাদের উপলব্ধিটাকে বা নতুন করে কারেকশন করে নেওয়ার একটা প্রচেষ্টা। তো সেই জায়গা থেকে আমাদের সেই কার্যক্রম অবশ্যই